শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক সেগুন রাজ্জাক সহ যাকে উদ্দেশ্য করে যার স্মরণ সভায় উপস্থিত আমরা হয়েছি, সেই তারুণ্যদীপ্ত প্রাণবন্ত একটি ছেলে পৃথিবী থেকে চলে গেছে। জাহিদুজ্জামান তানভীর পিতা শামসুজ্জামান সাহেব এখানে উপস্থিত রয়েছেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য মাহমুদুল ইসলাম স্বপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম সহ উপস্থিত এলাকাবাসী। কথা বলার মতো যে পরিবেশ, যে শব্দ, যে ভাষা, এটা ব্যবহার করার মতো এই মুহূর্তে কিছু পাচ্ছি। শামসুজ্জামান সাহেব শহীদ জাহিদুজ্জামান তানভীরের পিতা, তিনি কথা বলতে পারেন। তার বাষ্পরুদ্ধ কণ্ঠ এটা অশ্রু হয়ে, চোখের পানি হয়ে ছড়তে পারছে না, কিন্তু তার মনের মধ্যে, তার হৃদয়ের মধ্যে অবিশ্রান্ত ধারায় যে কান্না ঝরছে, আমরা চোখে না দেখলেও উপলব্ধি করতে পারছি। যে ছেলের কত স্বপ্ন, বেঁচে থাকার আকুলতা এবং শুধু পরিবার নয়, দেশকে দেওয়ার যে অফুরন্ত শক্তি ধারণ করেছিল এই কৃষকটি, তাকে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে। এবং তার এই চলে যাওয়াটা অত্যন্ত অন্যায়ভাবে তাকে বাধ্য করা হয়েছে। একজন শুধুমাত্র ব্যক্তি, কিসের দেশ, কিসের মানুষ, কিসের মানুষের অধিকার, তিনি ক্ষমতায় থাকার জন্য এতই মরিয়া, এতই বৈশাচী, এতটাই বেপরোয়া। কে শিশু বাচ্চা, কে কিশোর, কি তরুণ, কোনো কিছুকেই তিনি আমলে নেননি। তিনি নিজেদের চেতনার কিছু লোককে আইন শৃঙ্খলা বাহিনীতে সাজিয়েছেন এবং তাদেরও বিবেক তিনি কেড়ে নিয়েছেন। সেই আইন শৃঙ্খলা বাহিনী, পুলিশ, র্যাবের কাছ থেকে তোমাদের বিবেক থাকবে না, তোমাদের একটাই বিবেক থাকবে, সেটা হচ্ছে শেখ হাসিনার মুসাহিবি করা। অতএব আমার বিরুদ্ধে যারা দাঁড়াবে তাদের পৃথিবীতে থাকার কোনো অধিকার নেই। সেই দায়িত্বই পালন করেছিলেন সেদিন এই আইন শৃঙ্খলা। তাদের বিবেক কোনো সাড়া দেয়নি যে জাহিদুজ্জামান তানভীরের মতো একটা তারুণ্যদীপ্ত একটি ছেলে, একটা কিশোর, তার বুকে যে গুলি চালানো যায় না, তার দিকে বন্দুক তাক করলেই যে হৃদয়টা কেঁপে উঠে, এই বিবেক শেখ হাসিনা তার পুলিশ, তার র্যাবের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে। এই কারণে প্রায় ১৫০০, কারো কারো মতে ২০০০ সারা বাংলাদেশ থেকে কিশোর তরুণদের জীবন কেড়ে নিয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ছাত্র আবু সাইদ বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, গুলি করো। শেখ হাসিনা নির্দ্বিধায় গুলি করে তাকে পৃথিবী থেকে বিদায় করেছে। মুগ্ধ পানি দিয়ে বেড়াচ্ছিল, গুলিতে আক্রান্ত কাতর তার সহপাঠীদের জন্য, তাকে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে। ফাইয়াজকে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে। বিদায় করা হয়েছে জাহিদুজ্জামান তানভীরকে। আমার কথা হলো যে এইরকম ১৪০০, ১৫০০, ২০০০ যারা শিশু কিশোরের রক্ত পান করেছে, তাদের রক্ত দিয়ে হাত রঞ্জিত করেছে, পা রঞ্জিত করেছে, তাদের বিচার ছাড়াই আপনি কি করে বিভিন্ন সংস্কার করবেন? আপনি আইনের সংস্কার,
আপনি নির্বাচন কমিশনের সংস্কার, আপনি বিচার বিভাগের সংস্কার, যে 6টি সংস্কারের প্রস্তাব করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে, যেখানে দেশের কিছু খ্যাতিমান গুরুত্বপূর্ণ ব্যক্তিদের দিয়ে এই সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা কি প্রস্তাব, এই সংস্কার প্রস্তাব কিভাবে বাস্তবায়িত হবে? শেখ হাসিনার দোষররা তো এখনো রয়েছে। ওই এসপি ডিসি দিয়ে আপনি সংস্কার বাস্তবায়ন করবেন? আপনি সেই বিচারপতিদের দিয়ে আপনি সংস্কার বাস্তবায়ন করবেন? এরা তো অধিকাংশই এখনো শেখ হাসিনাকে যারা রক্ষা করতে গিয়ে মানুষকে মানুষ মনে করেনি, লাশের পাহাড়, লাশের মিছিল যারা তৈরি করেছে, সেই ব্যক্তিরাই তো রয়েছে এখন নানাভাবে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের যে সদিচ্ছা, গুডউইল, তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, যিনি দেশ বিদেশ থেকে অনেক সম্মান অর্জন করেছেন, এদেশের মানুষ যাকে আস্থা রেখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বানিয়েছেন, নিঃসন্দেহে তিনি একজন গুণী মানুষ। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, তিনি যে সংস্কারের জন্য যাদেরকে দায়িত্ব দিয়েছেন, তাদের প্রস্তাবগুলো কিভাবে বাস্তবায়িত হবে, এটাই তো বড় প্রশ্ন। আপনি সেই পুলিশ কর্মকর্তা, সেই প্রশাসনিক কর্মকর্তা, সেই বিচার বিভাগীয় কর্মকর্তা, তারা তো পদে পদে বাধা দেবে, কারণ তারা তো অত্যন্ত সুবিধাভোগী। তারা তো শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন। শেখ হাসিনা তাদেরকে লালন পালন করেছে। আপনি তারা কি বাস্তবায়ন করবেন? আর যারা তানভীরের হত্যাকারী, ফৈয়াজের হত্যাকারী, আবু সাইদের হত্যাকারী, মুগ্ধর হত্যাকারী, তাদের বিচার ছাড়া কোন সংস্কার কি বাস্তবায়ন হতে পারে? না, এটা তো হতে পারে না। তো সেই বিচারের কি হলো? এখনো তো অবলীলায় তারা ভিতরে ভিতরে নানাভাবে অবস্থান করছেন, কারণ লক্ষ লক্ষ কোটি টাকা তারা বিগত 15, 16, 17 বছরে উপার্জন করেছেন। তার তথ্য, এটা আমার রাজনৈতিক ভাষার কথা নয়, একেবারে অথেন্টিক প্রমাণ সাপেক্ষ। কত লক্ষ কোটি টাকা ঋণ পেয়েছেন, কত লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এই টাকা তো সব পাচার হয়নি, এখন তো কিছু কিছু আছে, এবং যারা ঘাটতি মেরে আছে তাদের কাছেই আছে। তারা মাঝে মাঝেই নিজেদের মাথা বিষাক্ত সাপের মতো ফনা তোলার চেষ্টা করছে, এবং বিভিন্ন জায়গায় তারা সবল মারার চেষ্টা করছে। আপনার কদিন আগে আনসারদেরকে দিয়ে আনসার বিদ্রোহ ঘটানোর চেষ্টা করলেন। তার কয়েকদিন পরে গোপালগঞ্জে আপনার স্বেচ্ছাসেবক দলের এক ছেলেকে মেরে ফেলা হলো। যখন তাদের নেতারা পালাচ্ছে, তখন ওরা একজন নেতাকে তারা হত্যা করছে, আর পুলিশ সামনে দাঁড়িয়ে আছে। তাহলে এই পুলিশ যারা হত্যাকাণ্ড ঘটছে সেখানে দাঁড়িয়ে থাকে, তাহলে এইটা দিয়ে আপনি কার কি সংস্কার বাস্তবায়ন করবেন? আপনি কার বিচার করবেন? মাত্র এই তো 15-20 দিন আগের ঘটনা, বাইতুল মুকাররমের একজন অত্যন্ত নতজানু এবং বিবেক বিক্রি করা একজন খতিব শেখ হাসিনার সকল অপকর্মকে যিনি জায়েজ করার চেষ্টা করেছেন, সে গোপালগঞ্জ থেকে 10 গাড়ি লোক নিয়ে এসে বাইতুল মুকাররম দখল করার, খতিবের পদ দখল করার জন্য তিনি চলে এসেছেন। তাকে মদত দিয়েছে কে? যার শক্তিকে তারা অপকর্ম করেছে, এবং আমাদের মহান ধর্ম ইসলামকেও তারা নিজের মতো করে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, এবং মসজিদে মসজিদে খুতবা পরিবর্তন করেছে। তাদেরই একজন খতিব গোপালগঞ্জ থেকে 10 গাড়ি আপনার লোক নিয়ে এসে বাইতুল মুকাররম দখল করতে আসে, তাহলে এদেরকে মদত দিচ্ছে কি? আমরা যখন বলেছি বিনা ভোটের নির্বাচন, রক্তাক্ত নির্বাচন,
বিরোধী দলকে ধ্বংস করার নির্বাচন, ভোটারদেরকে জিম্মি করার নির্বাচন, সেই নির্বাচন শেখ হাসিনা করে প্রথমেই যারা তাদেরকে সমর্থন দিতেন, এত বড় অনাচার, এত বড় দুরাচার, এত বড় অপকর্ম গোটা বিশ্ব যখন ছি করেছে শেখ হাসিনার নির্বাচন, তখন পার্শ্ববর্তী দেশ থেকে তাদেরকে ন্যায্যতা দান করা হয়েছে, তাদেরকে সমর্থন দেওয়া হয়েছে। আমাদের দেশে এখন কিছু লোক এতই ভারত প্রেমী, তাদের সকল অন্যায়, তাদের সকল অপকর্ম, এই যে ১,৫০০ থেকে ২,০০০ নিষ্পাপ কিশোর তরুণদেরকে হত্যা করলো যে শেখ হাসিনার পুলিশ বাহিনী, শেখ হাসিনা, সেই শেখ হাসিনাকে যারা সমর্থন দিয়েছেন, তাদের বিরুদ্ধে সমালোচনা করলে, তাদের এই অন্যায় সমালোচনা করলে অনেকে ব্যথিত হন, বাংলাদেশে অনেকে ক্ষুব্ধ হন। আমরা পরস্পরের পাশাপাশি প্রতিবেশী দেশ, আমরা যুগ যুগ ধরেই আদান প্রদান করেছি, কিন্তু তারা যদি আমাদের দেশের কোনো অন্যায়কে সমর্থন করে, আমাদের দেশের রক্তপাতকে তারা যদি সমর্থন করে, আমাদের দেশের কোনো হত্যাকারীকে সমর্থন করে, আমার কি অধিকার নাই দিল্লির বিরুদ্ধে কথা বলার? আমার কি অধিকার নাই ভারতের সমালোচনা করার? আপনি এখানকার যারা পালিয়ে যাচ্ছে তাদেরকে আপনি আশ্রয় দিচ্ছেন, দিতে পারেন, সেটা আপনার দেশের পলিসি, কিন্তু আমার দেশের ভিতরে আমার দেশের মানুষকে আমাদের দেশের একটি অবৈধ সরকার অন্যায়ভাবে, বিচারবহির্ভূতভাবে শুধুমাত্র গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য একেবারে নরহত্যা চালিয়েছে, নারকীয় হত্যা চালিয়েছে জুলাই মাসে। তাদেরকে আপনারা সমর্থন দিয়েছেন, আগেও দিয়েছেন, পরেও দিচ্ছেন, এখনো দিচ্ছেন। তো আমরা কি তাদের বিরুদ্ধে সমালোচনা করতে পারি না? এমনিতেই তো দশকের পর দশক আমাদের সীমান্তে বাংলাদেশিদেরকে দেখলেই গুলি চালিয়েছেন, এই জন্য বহু পতাকা বৈঠক হয়েছে, কোনো কিছুই কানে দেননি। পৃথিবীর মধ্যে সবচাইতে রক্তাক্ত সীমান্ত হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্ত, তাহলে আমার অধিকার নাই সেটা সমালোচনা করা? আপনারা ইলিশ মাছ নেবেন, আমরা বরাবরই ইলিশ মাছ রপ্তানি করেছি, এটা তো আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনারা একের পর এক আমাদেরকে মেরে যাবেন, আমাদের প্রতি অন্যায় ব্যবহার করবেন, তারপরেও আমরা নতজানু থাকবো। বাংলাদেশের মানুষ বোধহয় এতটা কাপুরুষ না, এতটা নতজানু না। তারা নিজের সত্তা, নিজের স্বাধীনতা, নিজের সার্বভৌমত্বের প্রতি তারা কঠিনভাবে বিশ্বাসী এবং নিজের দেশকে কারো কাছে নতজানু হতে দিতে চায় না। ৫৪টা নদীর পানি একতরফা ভাবে আপনার যখন ইচ্ছা বন্ধ করবে, আবার আপনার দিকে বৃষ্টি হলে আপনি আগাম কোনো পূর্বাভাস না দিয়ে হঠাৎ করে ছেড়ে দেবে, আর ১-২ দিনের মধ্যে আমাদের একটি বিশাল অঞ্চল প্লাবিত হয়ে গরু, বাছুর, মানুষ সব ভেসে যাবে, তারপরেও আপনাদের কাছে আমাদের নতজানু হয়ে থাকবে। এর বিরুদ্ধে কিছু কথা বলা যায়। আমাদের দেশেও কিছু মানুষ আছে এত অন্যায় করার পরেও তারা মনে করেন যে না, ভারতের প্রতি আমরা নতজানু হয়ে থাকি। আমাদের দেশে কিছু বুদ্ধিজীবী, কিছু সুশীল সভা তারা এইরকম মনে করেন। আমার মনে হয় এইটা আর বেশি দিন চলবে। আমরা আমাদের বাণিজ্য হবে, সবকিছু হবে, কিন্তু আমরা যেমন আপনাদের সব প্রতিবেশী, আপনাদেরকেও আমাদের সব প্রতিবেশী হিসেবে আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের মানচিত্র, এর প্রতি আপনাদের রেসপেক্ট, আপনাদের সম্মান দেখাতে হবে। তা না হলে কখনোই আপনি একতরফা ভাবে আমাদের উপর খবরদারি করবেন, তারপরও আমাদেরকে ওটাই মেনে নিতে হবে, তারপরেও আমাদের প্রেম নিবেদন করতে হবে, এটা বোধহয় আমরা বিশ্বাস করি না। একটা বৈষ্ণব কবিতা আছে, বৈষ্ণব কবিতা, যদিও কলসির কানা তাই বলে কি প্রেম দেব না, এই নীতিতে বাংলাদেশের মানুষ বিশ্বাসী নয়। বন্ধুরা আমার, আমি এই কথাগুলো বললাম এই কারণে যে আজকে সমস্ত ধরনের রাজনৈতিক শিষ্টাচার, ভদ্রতা, মাফিয়াতন্ত্র শেখ হাসিনা এমন করে প্রতিষ্ঠিত করে গেছে যে এখান থেকে
ভালো মতো সংস্কার করে ভালো কিছু করার এখন একটা সময় এসেছে, কিন্তু সেটা আমাদেরকে ধৈর্য সহকারে এই কাজগুলো করতে হবে। কিন্তু শেখ হাসিনার দোষকদেরকে রেখে, শেখ হাসিনার প্রশাসনকে রেখে, যাদের হাত রক্ত মাখা, যাদের হাত জাহিদুজ্জামান তানভীর মুগ্ধদের রক্ত মাখা, তারা কি করে সংস্কারের বাস্তবায়ন করবে? সংস্কার প্রস্তাব না হয় যারা দিলেন গুণীজনদেরকে, ইতিহাস গদিন আলম মজুমদার, ডক্টর রিয়াজ আহমেদ, আলী রিয়াজ, এদেরকে দিয়েছেন, এরা ভালো কিছুই করবে, কিন্তু বাস্তবায়ন তো এরা করবে না। শেখ হাসিনার প্রোটোকল অফিসার আলাউদ্দিন নাসিম ফেনী, তার উনি ফেনীতে গেলে করে একজন ব্যক্তি